যে কোনো পর্যায়ে আমার ইসলাম ধর্মকে নিয়ে কেউ যদি ইচ্ছাকৃতভাবে টার্গেট করে যদি ক্রিটিসাইজ করবার চেষ্টা করেছে বা খাটো করবার চেষ্টা করেছে, আমি সেটাকে তুলে আনবার চেষ্টা করেছি। বাংলাদেশে তো কথা বলার স্বাধীনতা তেমন নাই, কিন্তু আমার এই একটা প্ল্যাটফর্ম আমি তৈরি করি যেখানে বিরোধী দলগুলো অন্ততপক্ষে সরকারি দলের প্যানালিস্টের সামনে স্বাধীনভাবে কথা বলবার একটা সুযোগ পায়। ধর্ম নিয়ে কথা বলা কিন্তু একটা গুনার মতো ছিল। হিন্দুত্ববাদ বলুন বা হিন্দুত্ববাদের পন্থী সরকারের একটা বড় ভয়ঙ্কর প্রভাব আমাদের দেশে ছিল সরকারের উপরে, যে কারণে আমাদের সরকার কিন্তু বাংলাদেশে মুসলিমদের বা ইসলাম ধর্ম নিয়ে কথা বলা বা ইসলাম ধর্মের কোনো একটা শক্ত ক্ষেত্র তৈরি হোক এটা কোনোভাবে চাইতো না, ক্ষমতার জন্য। বাংলাদেশি মিডিয়া যেখানে ধর্মীয় চর্চা যারা করেন তাদের আশপাশে মানে কি বলবো ছায়া দেখারও একটা গুণা ছিল। শেখ হাসিনা ধ্বংসের সবচেয়ে বড় কারণ হয়েছিল শেখ হাসিনা নিজেও জানতে পারেনি যে কোথায় চলে গেছে, কারণ মিডিয়া তার পক্ষে কথা বলতো, মিডিয়া তো তাকে সঠিক খবর দিত না। এই কারণে সে এমন এক পর্যায়ে চলে গেছে সে নিজেও জানতো না যে কতটা গভীরে তলিয়ে গেছে সে। ভারতীয় বিরোধিতার কারণে আলেম সমাজের এমন কোনো স্তর নাই যে স্তরের আলেম সমাজের আলেমরা বলুন, মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী থেকে শুরু করে তারা কোনো না কোনো ভাবে টার্গেটেড হয়েছে, খুনের শিকার হয়েছে, গুমের শিকার হয়েছে। মানে সকল সেক্টরেই ফেজ দ্য পিপল সমানভাবে জনপ্রিয় ছিল, সকল সেক্টরে। হয়তো অনেকেই ভুলে গেছে, আমরা তো আসলে ভুলে যাওয়া একটা জাতি এবং অকৃতজ্ঞ একটা জাতি, অনেকে হয়তো ভুলে গেছে। এখনো সেদিনগুলি মনে পড়লে আমার এখনো পর্যন্ত চোখে পানি চলে আসে। কত মানুষের দুঃখ দুর্দশা নিয়ে কথা বলেছি। আপনি যদি সম্পাদক না হতেন বা সাংবাদিকতায় না আসতেন, আপনি কি হতেন জীবনে? সুপ্রিয় দর্শক মন্ডলী, ফেস দ্য পিপলের স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি আমি মাহেরা আফরোজ। আজকে আমাদের সাথে আছেন আমাদের ফেস দ্য পিপলের প্রতিষ্ঠাতা সম্পাদক প্রকাশক জনাব সাইফুর রহমান সাগর। আজকে আমরা তার কাছে শুনবো ফেস দ্য পিপলের শুরুর গল্প, পথ চলা এবং ভবিষ্যৎ পরিকল্পনা। ভাইয়া কেমন আছেন? ভালো, ধন্যবাদ। ফেস দ্য পিপল নিয়ে আপনার যে পথ চলা শুরু হয়েছিল সে সম্পর্কে আমাদের যদি আপনার দর্শককে যদি জানাতেন, ফেস দ্য পিপলের দর্শককে জানাতেন। মানে ফেস দ্য পিপল কিভাবে শুরু হলো, আপনার চিন্তাটা কখন আসলো? ফেস দ্য পিপল শুরুর গল্পটা বললে অনেক লম্বা ইতিহাস, যেহেতু ছোট্ট পরিসরে আজকে এই আয়োজনটা, খুব ছোট্ট সময়ের পরিসরে, সুতরাং আমি সংক্ষিপ্তভাবে বলবার চেষ্টা করব। এই প্রথম ফেস দ্য পিপল কিভাবে শুরু হয়েছিল এই বিষয়ক কথাবার্তা বা এই বিষয়ক আলোচনা আমি করছি। এর আগে কখনোই কোথাও বলিনি। মাহিরাকে ধন্যবাদ এমন একটি আয়োজন করবার জন্য। ফেস দ্য পিপল শুরুটা কিন্তু শুরুটা কিন্তু 2019-এর শেষের দিকে, মানে কোভিড যখন শুরু হয়, করোনা ভাইরাস যখন শুরু হয়, যেটা COVID-19 নামে যেটা পরিচিতি পেয়েছিল। এর আগেও কিন্তু আমি বাংলাদেশে আমার আরও লম্বা আরেকটা এই সাংবাদিকতার ইতিহাস রয়েছে, সেটি আরেকটা নামে, সেটি আর নাই বললাম। সেটি সেই সময়ও আমাদের অনলাইন গণমাধ্যমের শুরুর দিকে আমার বাংলাদেশে আমাদের অনলাইন নিউজ পেপার বলুন, অনলাইন মিডিয়ার আমার একটা বড় স্টেক আছে বাংলাদেশের অনলাইন জগতে। তো ফেস দ্য পিপল নিয়ে যেহেতু আজকে কথা হচ্ছে, সেই বিষয়ে আমি যদি বলি, মানে আমি নিজেও তখন 2017 সালে আমি কানাডা যাই। কানাডা যাওয়ার পর এরপর বাংলাদেশ থেকে তো আসলে সবসময় স্বাধীনভাবে কাজকর্ম করবার একটা অভ্যাস আছে আমার। কখনোই কারো আসলে অধীনে কাজ করা হয়নি। আমি নিজে সবসময় ব্যবসা করেছি, নিজের মতো করে পড়াশোনার পাশাপাশি নিজের মতো ব্যবসা করার চেষ্টা করেছি। পড়াশোনা শেষ করার পর এরপর দেখা যাচ্ছে দেশ বিদেশে ঘুরেছি, ব্যবসা করেছি। এরপর বাংলাদেশে ফিরে এসেছি 2007-এ। আমি এর আগে দেশের বাইরে ছিলাম। আসার পর দীর্ঘ সময় নিজের মতো করে মিডিয়া চালিয়েছি। আর 2017 সালে বিভিন্ন কারণে একরকম বাধ্য হয়ে দেশ ছাড়ি। আওয়ামী লীগ তখন ক্ষমতায়। এরপর রাজনৈতিক কোনো কারণ ছিল ভাইয়া নাকি? না, আমি খুব বেশি বিস্তারিত বলবো না, ওইটুকুই বলবো যে আসলে সঠিক সাংবাদিকতার চর্চার অবস্থা খুবই সংকুচিত হয়ে গিয়েছিল। স্বাধীন সাংবাদিকতার বা অনুশীলনের জায়গাটা নাই বললেই নাই বলা যায়। তৎকালীন সময়ে ছিল না, যেটি আমি আসলে ওরকমভাবে নিতে পারিনি। তাই দেশ ছাড়াটাই আমার কাছে শ্রেয় মনে হয়েছিল বলেই চলে গিয়েছিলাম। 2017 সালে
কানাডাতে যাওয়ার পর আম, মোটামুটি বা তখনও অভ্যাসগতভাবে কোনো না কোনো উপায়ে লেখনের উপায়ে বিভিন্ন কৌশলীভাবে বাংলাদেশ নিয়েই কিন্তু আমি একরকম সাংবাদিকতা করে গেছি। সেটি আসলে মানে প্রাতিষ্ঠানিক ওরকম রূপ ছিল না, ব্যক্তিগতভাবে আমি করতাম। এরপর তো হঠাৎ করে কোভিডে আমি চলে আসি, মানে ফেজ এর শুরুটাতে যদি চলে আসে সরাসরি, কোভিড যখন শুরু হলো তখন মানে আমার মাথায় আসলো যে আমার যারা পরিচিত জনরা রয়েছেন বিভিন্ন সেক্টরে যারা খুব ভালো অবস্থানে আছেন, তারা আসলে কে কি করছে নিজেদের ঘরে। তো তখন আপনার মনে আছে যে সারা বিশ্বেই সাধারণ মানুষের ঘর থেকে বের হওয়া একরকম নিষেধাজ্ঞা ছিল। এটা খুব কঠিনভাবে এটাকে আমরা মেনেছি কানাডাতে। আমি জানি না অন্যান্য দেশের অবস্থা, কিন্তু তৎকালীন জানতাম যে সব দেশেই একই অবস্থা ছিল। তো সেখানে বাসায় থাকতে থাকতে মনে হচ্ছিল যে আসলে অন্যরা কিভাবে থাকছে, আমরা হয়তো সাধারণ মানুষ, কিন্তু আমাদের থেকেও যারা স্পেশাল মানুষগুলি যারা রাজনীতি করে, রাজনৈতিক খুব বড় বড় পজিশনে আছে, এরপর দেখা যাচ্ছে যে আপনার মিডিয়া যারা রয়েছে, মানে হলো বিনোদন মিডিয়াতে যারা আছে, তাদের জীবনযাপন কেমন হচ্ছে। হ্যাঁ, এটা চিন্তা করতে গিয়েই কিন্তু খেলোয়াড়রা, ক্রিকেট খেলোয়াড়রা কেমন জীবনযাপন করছে, কারণ আমরা তো ঘরের ভিতরে কোনো রকম থাকতে পারি, আমাদের ওরকম বিশাল সেলিব্রিটি প্রোফাইল নাই, সুতরাং আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু তারা তো সেলিব্রিটি, সবসময় বাইরে তারা ঘুরতে ভালোবাসেন। এখন হঠাৎ করে এরকম একটা নির্দেশনার কারণে তারা কিভাবে বাসায় সময় কাটাচ্ছেন এগুলি জানবো, এই উদ্দেশ্যে আসলে। তো তখন ফেস দ্য পিপল শুরু হয়নি। প্রথমত আমি আমার নিজের ব্যক্তিগত উদ্যোগে আমি দেখা যাচ্ছে যে তখন ফেসবুকের একটি অপশন শুরু হয়েছে যে 1-to-1 ইন্টারভিউ, কথোপকথন করবার একটা সুযোগ তৈরি হয়েছিল, লাইভ করবার। আপনি কথা বলবো, তখন এটা আবার আমার প্রোফাইল থেকে আমি লাইভ দেখাতে পারবো, অন্যরা দেখবে, আমাকে যারা ফলো করে তারা দেখতে পারবে, এরকম একটা সিস্টেম ছিল। সেই থেকে নামহীন একটা শুরু হয়েছে, নামহীন, তখন নাম ছিল না। এরপর দেখলাম যে না, কিছু কিছু মানুষ মজা পাচ্ছে আমাদের কথা করছে, আপনাকে আমাকে বলতে, মানে ওই কনসেপ্টটাকে অ্যাকসেপ্ট করছে, ভালোই লাগলো। পরবর্তীতে 19-এর মাঝামাঝি সময় 3-4 মাস পর যখন দেখলাম যে মোটামুটি সবাই এনজয় করছে, তখন আমার এই কনসেপ্টটাকে আমি পরিবর্তন করবার চিন্তা করেছি যে না, এটা কিভাবে আমরা আরেকটু জনসম্পৃক্ত কোনো একটা প্রোগ্রাম করবার ক্ষেত্র তৈরি করা যায়। সেই আলোকে, সেই উদ্দেশ্যে আমি সবকিছু আমি নিজে নিজে করেছি। আমার কিন্তু আসলে ওখানে কানাডাতে তো আমাদের কোনো ওরকম মানে আনুষঙ্গিক যে যন্ত্রপাতি আছে এগুলিও ছিল না, এবং আমার কোনো বড় বাসাও ছিল না। আমার বাসা ফ্ল্যাট ছিল তখন, এমন না যে একবার বিশাল আয়োজন ছিল। আমি কারণ নতুন গেছি, আমারও যে কোনো ধরনের অ্যাকোমোডেশন ছিল খুবই সীমিত পরিসরে। পরে একটা রুমের মধ্যে মানে একটা ওয়েবক্যাম কিনে এরপরে আমার ল্যাপটপের সাথে করে, তখন সর্বপ্রথম রিস্ট্রিম নামক একটা থার্ড পার্টির সফটওয়্যার আছে, যাদের কাছ থেকে সাহায্য নিয়ে সর্বপ্রথম শুরু করি যে 2-এর অধিক লোক নিয়ে কিভাবে ফেসবুকে লাইভ করা যায়। এরপর আবার ওই রিস্ট্রিমের মাধ্যমে মাল্টি চ্যানেলে, মানে ফেসবুক, ইউটিউব এবং অন্যান্য চ্যানেলও একসাথে স্ট্রিমিং করার সুযোগ ছিল। তো সেটা নিয়ে আমি শুরু করি যে বিভিন্ন দেশে যারা এই মুহূর্তে সেই সময়কালে যারা রাজনীতিবিদ ছিলেন বা বিভিন্ন পর্যায়ের যারা দেশ থেকে বের হয়ে গেছেন রাজনৈতিক কারণে বা বিভিন্ন কারণে, বিভিন্ন দেশে খুব গুরুত্বপূর্ণ মানুষজন থাকতেন, তাদেরকে আমি বের করার চেষ্টা শুরু করেছি। সাংবাদিক ছিলেন, রাজনীতিবিদ ছিলেন। তো প্রথম আমার মনে আছে যে এরপরে যখন শুরু করলাম যে না, টকশোর মতো কিভাবে করা যায়, তখন চিন্তা করলাম যে একটা নাম দিতে হবে আমাকে। তো সেটাই চিন্তা করে গিয়ে দেখা যাচ্ছে যে বিএনপির এক নেত্রী আমাকে প্রস্তাব দিয়েছিল তৎকালীন সময়, মনে আছে, তার নামটা বলছি না। তিনি বলেছিলেন যে এটাকে ছায়া সংসদ দেওয়ার জন্য নাম। ছায়া সংসদ মানে হলো বিরোধী দল। ছায়া সংসদ মানে কি? বিরোধী দলের একটা অবস্থা। বিরোধী দলের।
তা আমি তো বিরোধী দলের অবস্থানে ওইভাবে থাকতে চাই না, যেহেতু আমি সবার সাথে কাজ করব চিন্তা করেছি যে টক শো যেহেতু করবো, তো এমন একটা নাম ঠিক করি। তখন হঠাৎ করে রাতে ঘুমোতে যাওয়ার সময় অনেক চিন্তা করে দেখা যাচ্ছে যে নাম বের করলাম ফেস দ্য পিপল। আর আমি সবসময় একটা জিনিস করার চেষ্টা করি, যে যে জিনিসটা কেউ করছে না সেটাই আমি করার চেষ্টা করি। আমি সবসময় মানে কিছু ইনোভেটিভ চিন্তাভাবনা করার চেষ্টা করি যে কোনো ক্ষেত্রে, আমার সকল কর্মক্ষেত্রেই। মানে কপি করাটাকে আমি খুব বেশি পছন্দ করতাম। আমার যে কোনো কাজের মধ্যে, যে কোনো চয়েসে, যে কোনো কর্মকাণ্ডের মধ্যে আমি সবসময় চাইতাম যে নতুনত্ব কী আছে, কী করবার মতো সুযোগ আছে। আমি যখন অনলাইনে এই ধরনের চিন্তাভাবনা করেছি, অনেকে শুনে হাসাহাসি করেছে যে অনলাইনে আবার কীভাবে টক শো হয়। এবং অনলাইনে যখন আমি ইনভাইট করতাম বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট মানুষদেরকে, তারা বলতো অনলাইনে আবার কীভাবে যুক্ত হয়, আমি আছি বাংলাদেশে, আপনি অনলাইনে কেমনি টক শো করবেন। তখন বুঝাতে হতো যে না, আমি ব্যবস্থা করবো, আপনি শুধুমাত্র বসে থাকবেন আপনার ফোন দিয়ে বা আপনার কম্পিউটার দিয়ে যুক্ত হবেন। এইভাবে করতে করতে অনলাইনটাকে তখন খুব তাচ্ছিল্যের সাথেই দেখা হতো, মানে খুব ইম্পর্টেন্ট দিত না। বিশেষ করে ফেসবুকে আবার কীভাবে, ফেসবুকটা মনে করতো বাচ্চাদের একটা খেলা। বিশেষ করে যারা একটু পাওয়ারফুল লোক ছিল, যারা রাজনৈতিকভাবে একটা অবস্থানে ছিলেন, সরকারি দল বিরোধী দল, তারা এটাকে খুব বেশি গুরুত্বের চোখে দেখতো না। কিন্তু আমি এটাকে ওরকমভাবে হালকাভাবে শুরু করলেও আস্তে 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 মানুষের এটার প্রতি একটা আস্থার জায়গা তৈরি হয়েছে। এরপর থেকে পথ চলা শুরু সে ফেস দ্য পিপলের। শুধুমাত্র খালেদা জিয়া, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া এর মানে নিচের পর্যায়ের যত নেতা আছে দুই বড় সংগঠনের এবং জামাত ইসলামের, এমন কোনো পর্যায়ের নেতৃবৃন্দ বাদ নেই। এবং দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থার গুরুত্বপূর্ণ পর্যায়ের মানে মানুষজন আমাদের এই ফেসবুক। হ্যাঁ ভাই, আমরা সেটাই দেখেছি যে আপনি মোটামুটি সকল সরকারের আমলেই উভয় পক্ষকে কানেক্ট করে টকশো করেছিলেন। এটা একটা ম্যাজিক্যাল এবং মিরাক্কেল ব্যাপার ছিল, যেটা অন্যান্য মেইনস্ট্রিম মিডিয়াতে হয়তো অনেকেই সাহস পেত না বা কম পরিসরে করতো, কিন্তু আপনারটা ছিল অনেক ভাস্ট আকারে। এই যে ম্যাজিক্যাল বিষয়টা আপনি কিভাবে ম্যানেজ করতেন? এটাই ছিল সবচেয়ে চ্যালেঞ্জিং একটা বিষয়, যে যেখানে মেইনস্ট্রিম মিডিয়া বলতে, আমরা মেইনস্ট্রিম বলতে আসলে বাংলাদেশে টেলিভিশন, সরকারি কি বলে এটাকে, লাইসেন্সড টেলিভিশন যে চলে বাংলাদেশে, এদেরকে আমরা মেইন স্ট্রিম বলি। মেইন স্ট্রিম বলতে আসলে ওই শব্দটা আমি কোনোভাবে অ্যালাউ করি না। মেইন স্ট্রিম এখন ফেসবুক আর মানে এই অনলাইন যে মিডিয়া, এটাই এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং মেইন স্ট্রিম বলে আমি মনে করি। যাক, তৎকালীন সময় মেইন স্ট্রিম বলতো ওই বাংলাদেশি টেলিভিশন। তখন আপনার মনে আছে যে শেখ হাসিনার আমলে কিন্তু এই 18-19-এর দিকে বা 20-এর দিকে কিন্তু একদম পুরোপুরি বিরোধী দলকে কোনো টেলিভিশনে নেওয়াই নিষিদ্ধ ছিল। গোয়েন্দারা মোটামুটি একটা নির্দেশনা, লিখিতভাবেও নির্দেশনা দিয়ে দিয়েছিল যে কোনো টেলিভিশনে বিরোধী দলীয় জামাত ইসলামের প্রশ্নই ওঠে না। জামাত ইসলামের নাম নেওয়া তো তখন পাপ ছিল। তবে বিএনপির যাই একটু ছিল সেটাকেও নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। 71 টেলিভিশনে তো যাওয়া, সেখানে একদম সম্পূর্ণ ব্ল্যাক লিস্টেড ছিল, সম্পূর্ণ ব্ল্যাক আউট ছিল বিএনপির পার্ট। আর অন্যান্য টেলিভিশনও খুব মানে পিক অ্যান্ড চুজ, এবং যারা ব্যালেন্সড রাজনীতি করেছে তখন, যারা দেখা যাচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে খুব বেশি কঠিন কথা বলতো না, তাদেরকে নিয়ে তাদের এই যে বিরোধী দলীয় একটা টেস্ট টকশোতে দিত। এটাও সংকুচিত হয়ে গেছিল শেষের দিকে, এটাও নিত না। একচেটিয়া মোটামুটি আওয়ামী লীগ পুরো তথাকথিত মেইন স্ট্রিমটাকে আওয়ামীকরণ করে ফেলেছিল। এটা একটা হাসিনা মিডিয়া তৈরি করে ফেলেছিল। সেখানে আমি চিন্তা করেছি যে না, কিভাবে বিরোধী দলগুলোকে কথা বলবার একটা স্কোপ করা যায়। এটা শুধু তো চিন্তার বিষয় না ভাই, এটা অনেক সাহসিকতার একটা বিষয়। হ্যাঁ, সাহসিকতার কারণ হলো, আমার সাহসিকতার জায়গা তো ধরুন কারণ আমার সবসময় চ্যালেঞ্জিং বিষয়গুলোকে আমি নেওয়ার চেষ্টা করেছি। আমার এটা সাহস বলবেন না কি বলবেন জানি না, আমি মানুষটাই ন্যাচারালি এরকম। যে কোনো ধরনের যেটা 10 জন করতে চায় না, সেটা আমি করতে সবসময় বেশি আগ্রহী হই। এবং সাকসেস রেটও খারাপ না, মোটামুটি 80-85% আমি আমার জীবনে এরকম চ্যালেঞ্জিং বিষয়গুলিতে সাকসেস হয়েছি। তো সেই জায়গা থেকে সেই একইভাবে একই লক্ষ্যে আমি সাহসিকতার সাথে বা যেভাবে আমার প্রচেষ্টা চালিয়েছি এবং সাকসেস হয়েছি। মোটামুটি বাংলাদেশে কোনো মিডিয়াতে আমার মনে নাই যে সকল প্রধান দলের যারা একদম কঠিন প্রতিপক্ষ,
তাদেরকে একসাথে করে জাতীয় ইস্যুর উপরে কথা বলে এবং একটা সমাধানের পথ বের করা, এটা কিন্তু খুব কম টকশোতে, টকশোগুলি একটা শো এর মতো হতো, এটা একটা আনন্দের বিষয় হয়ে গেছে। একটা এখানে মনে হতো যে না, এখানে একটা নাটক যেভাবে মানুষ দেখে, টকশোটা এরকম দেখা শুরু হয়, দেখেই শান্তি, শুনেই শান্তি, সবাই ঝগড়াঝাটি করছে, বিতর্ক করছে, কিন্তু কোনো সমাধান আসতো না। কিন্তু আমি টকশোর মাধ্যমে যে আসলে যে কোনো ধরনের সংকট সমাধানের জন্য আলোচনা করে একটা পথ বের করা যায়, এটা আমি চেষ্টা করেছি এবং করেছি অনেকভাবে। এবং আপনার এই যাত্রাকালে ভাই আপনার কখনো মনে হয়েছে কিনা আপনার নিরাপত্তাহীনতায় কখনো ভুগেছেন কিনা, এতবার চ্যালেঞ্জিং কাজ করছেন? না, নিরাপত্তাহীনতা তো ছিলামই, মানে তবে আমি নিরাপত্তাহীনতার ব্যাপারটা ওরকম শুরুতে বা আজ থেকে আরো 2-3 বছর আগে, এই 24-এর আন্দোলনের শুরুর 6 মাস আগেও আমি নিরাপত্তাহীনতার বিষয়টা কাভার করেছি। বিকজ একমাত্র ফেস দ্য পিপলই আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো কখনো কোনো পার্শিয়ালিটি করেনি। এমন না যে আওয়ামী লীগকে আমি আওয়ামী লীগের চাটুকারিতা করেছি বিকজ আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, সেরকম জিনিসটা আমার মধ্যে ছিল না। আমি সমানভাবে সমান সুযোগ দিতাম, যারা আমার প্যানালিস্ট ছিল সে যে দলেরই হোক, তাকে সমান সময় দিতাম, সমানভাবে তাকে কথা বলবার সুযোগ দিতাম। শুধুমাত্র কেউ যদি একে অপরকে অপমানজনক কোনো অবস্থা তৈরি করতো, তখনই শুধুমাত্র আমি ইন্টারভিন করতাম, আদারওয়াইজ আমি কিন্তু ইন্টারভিন করতাম না। কারণ আমি মনে করতাম যে আমার বাংলাদেশে তো কথা বলার স্বাধীনতা তেমন নাই, কিন্তু আমার এই একটা প্ল্যাটফর্ম আমি তৈরি করি যেখানে বিরোধী দলগুলো অন্ততপক্ষে সরকারি দলের প্যানালিস্টের সামনে স্বাধীনভাবে কথা বলবার একটা সুযোগ পান। বাক স্বাধীনতাকে প্রায়োরিটি দিয়েছেন। 100% প্রায়োরিটি দিয়েছি, যেটির ফলাফলও পেয়েছি। এবং এই স্বাধীনভাবে কথা বলবার একটা প্ল্যাটফর্ম, টকশো যে মানে কতটা উপভোগ্য, মানুষ এটাকে কতটুকু ভালোবাসতে পারে বা এটাকে নিতে পারে, এটা আমি প্রমাণ করেছি। যে কারণে দেখেন এই ফেস দ্য পিপলের মানে টকশোর মানে এতই দর্শক সংখ্যা বৃদ্ধি পেয়েছিল যে মেইন স্ট্রিম মিডিয়া দর্শক শূন্যতা পড়ে গিয়েছিল, চ্যালেঞ্জে পড়ে গিয়েছিল তারা, যে কি ব্যাপার, মানে সব দেখে সব দর্শক এখন অনলাইন বেসড হয়ে অনলাইনমুখী হয়ে যাচ্ছে। এরপরে আপনি দেখেন, আমি এগুলো তো সবই রেকর্ডের, এগুলো সবই মানে এমন না যে আমি বানিয়ে বলছি, কারণ এগুলো সব আমাদের সব রেকর্ড আছে। ফেসবুক বলে সেই ইউটিউব চ্যানেলে গেলে দেখা যাবে যে তৎকালীন সময়ে আমরা কি কি প্রোগ্রামগুলো করেছি, তৎকালীন সময় কি কি চ্যালেঞ্জ ছিল, যাদেরকে নিয়ে করেছি তারা কেমন ছিল। এরপর ওই যে হাসিনা বলে নিষেধাজ্ঞা ছিল যে না, এইসব লোকদেরকে, বিরোধী দলীয় এইসব নেতাদেরকে টকশোতে আনা যাবে না। আমাদের টকশোর, আমাদের কনসেপ্টের কাছে দেখা যাচ্ছে যে একটা যখন তারা হেরে যাচ্ছে, যে না ওইখানে তো ফেস দেখবে বলে সবাই মানুষ দেখছে এবং অতিথিরাও যাচ্ছে, আমাদের এখানে কেউ আসছে না, এই চাপে তারাও আস্তে 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 বিরোধী দলীয় নেতাদেরকে নেওয়া শুরু করলো, যে না আমরাও আস্তে আস্তে একটু ব্যালেন্স, এই যে একটা ফ্লোর তৈরি করে দিলেন আপনি। ফ্লোর তৈরি করে দিয়েছি। এরপর দেখা যাচ্ছে যে আস্তে আস্তে মেইন স্ট্রিম মিডিয়াতেও কিন্তু আমরা দেখেছি টকশোগুলি আবারও উপভোগ্য তৈরি করার চেষ্টা করেছে। জানি না তারা কতটুকু সফল হয়েছে, কিন্তু তৎকালীন সময়ে বিরোধী দলীয় নেতাদেরও তেমন কোনো উপায় ছিল না, তারাও কিন্তু গেছে অনেক, মানে হোস্টের অনেক পার্শিয়াল অবস্থান থাকা সত্ত্বেও কিন্তু একটা জায়গা তৈরি করবার ক্ষেত্র তৈরি হয়েছিল আমাদের কারণে, বিকজ মেইনস্ট্রিম মিডিয়া অনেকটাই জনগণ থেকে দূরে সরে গিয়েছিল। আমাদের কারণে মেইনস্ট্রিম মিডিয়া আবার জনগণকে কাছে টানবার উপায় হিসেবে একটা ব্যালেন্স জায়গা তৈরি করেছিল। যাই হোক, তো আমার এই চ্যালেঞ্জটা আপনারা হয়তো অনেকেই ভুলে গেছেন। তৎকালীন সময় মানে আমাদের দেশের ধর্ম নিয়ে কথা বলা কিন্তু একটা গুনার মতো ছিল। ধর্ম নিয়ে বলতে আমি বোঝাচ্ছি, ধরুন অনেকটাই তো ভারতীয় হিন্দুত্ববাদ বলুন বা হিন্দুত্ববাদের পন্থী সরকারের একটা বড় একটা ভয়ঙ্কর প্রভাব আমাদের দেশে ছিল সরকারের উপরে। তো যে কারণে আমাদের সরকার কিন্তু বাংলাদেশে মানে মুসলিমদের বা ইসলাম ধর্ম নিয়ে কথা বলা বা ইসলাম ধর্মের কোনো একটা শক্ত ক্ষেত্র তৈরি হোক, এটা কোনোভাবে চাইতো না ক্ষমতার জন্য, এমন না যে ইসলামাইজেশনের জন্য। মানে ইসলাম ধর্মটাকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যে ইসলাম ধর্ম নিয়ে কথা বলার একটা সুযোগ তৈরি হলে মিডিয়াতে, তাহলে ভারতীয়দের আপনি
দৃষ্টিতে ছোট হয়ে যাবে, ছোট হয়ে যাবে, কোন নজর পড়ে যাবে, যেটা কুনজর সব পড়ে দিক যাবে দিয়ে। যে হ্যাঁ ওই জায়গাতে যখন আপনার মনে থাকবার কথা আমাদের এই ভারতীয় বিরোধিতার কারণে এমন কোনো আলেম সমাজের এমন কোনো স্তর নাই যে স্তরের আলেম সমাজের আলেমরা বলুন, মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী থেকে শুরু করে তারা কোনো না কোনোভাবে টার্গেটেড হয়েছে, খুনের শিকার হয়েছে, গুমের শিকার হয়েছে। এরপর বিশেষ করে তারা মিসিং হয়ে যেত, যে আপনার জানতো না কোথায় চলে গেছে। এরপরে দেখা যাচ্ছে যে গুম করে মেরে ফেলা হয়েছে। এটার বহু ঘটনা আছে। এগুলি নিয়ে কথা বলা বাংলাদেশের ওই সময়কার প্রেক্ষিতে বাংলাদেশ ওই বিষয়গুলি নিয়ে কথা বলা একটা সবচেয়ে বড় আত্মঘাতীমূলক একটা বিষয় ছিল। আমি সেগুলোকে তুলে এনেছি। আমি আমার ধর্মকে ছোট যেখানে করেছে, যে কোনো ঘটনার যে কোনো জায়গায় যে কোনো পর্যায়ে আমার ইসলাম ধর্মকে নিয়ে কেউ যদি ইচ্ছাকৃতভাবে টার্গেট করে যদি ক্রিটিসাইজ করবার চেষ্টা করেছে বা খাটো করবার চেষ্টা করেছে, আমি সেটাকে তুলে আনবার চেষ্টা করেছি। বাংলাদেশি মিডিয়া যেখানে ধর্মীয় চর্চা যারা করেন তাদেরকে তাদের আশপাশে মানে কি বলবো ছায়া দেখারও একটা গুণা ছিল, সেখানে আমি আমার ধর্মচর্চা যারা করেন বা তৎকালীন সময় আলেম সমাজের বিভিন্ন পর্যায়ের ওই যারা ছিলেন তাদেরকে কিন্তু আমি বড় ধরনের একটা সুযোগ তৈরি করে দিয়েছিলাম ফেস দ্য পিপলের মাধ্যমে। এবং তারা কিন্তু এসে কথা বলেছে, তাদের দুঃখের কথা, তাদের কষ্টের কথা, তাদের প্রতি অত্যাচার নিপীড়নের কথা আমাদের এখানে বলেছে। শত শত এরকম উদাহরণ তৈরি হয়েছে, যে কারণে মানে সকল সেক্টরেই ফেস দ্য পিপল সমানভাবে জনপ্রিয় ছিল, সকল সেক্টরে। যে কারণে মানে হয়তো অনেকেই ভুলে গেছে, আমরা তো আসলে ভুলে যাওয়া একটা জাতি এবং অকৃতজ্ঞ একটা জাতি। অনেকে হয়তো ভুলে গেছে। আমার এখনো সেদিনগুলি মনে পড়লে আমার এখনো পর্যন্ত চোখে পানি চলে আসে। কত মানুষের দুঃখ দুর্দশা নিয়ে কথা বলেছি, কত মানুষ এখনো পর্যন্ত স্বজনদের হারিয়ে কোথাও জায়গা পায়নি যে একটু বলবে আমার স্বজনকে তুলে নিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনী, অথবা থানায় গিয়ে জিডি নিত না। এসব মানে সাংবাদিকদের কাছে বলার জন্য অনেক সময় চেষ্টা করে না পরিবার, সেই জায়গাটুকু পর্যন্ত ছিল না। আপনার মিসিং হয়ে গেছে, চুপচাপ থাকুন, না হলে গোয়েন্দা তুলে নিয়ে যাবে আপনাকেও, এমন একটা ভীতিকর পরিস্থিতি ছিল সেখানে। সবাই যখন এমন একটা পরিস্থিতি হয়েছিল, এরকম কোথাও যদি কোনো ঘটনা হতো, ফেস দ্য পিপল যাও, মানে এটা একটা নির্ভরতার জায়গায় হয়ে গেছে। কোথাও একটা দুর্ঘটনা হয়েছে, খুনের ঘটনা হয়েছে, ফেস দ্য পিপলে যাও। কোথাও গুম হয়েছে, ফেস দ্য পিপলে যাও। কোথাও কারো বড় সংকট হয়েছে, ফেস দ্য পিপল। এরপরে আর এটা তো গেল বাংলাদেশের জাতীয় ইস্যু, অনেক বড় বড় ইস্যু নিয়ে এবং প্রাতিষ্ঠানিক ইস্যু নিয়ে এবং বৈষম্যের ইস্যু নিয়ে কোন ইস্যু নিয়ে আমরা কথা বলিনি। আমি মনে করি যে আসলে এগুলি নিজে আমার কথা আমার বললেও অনেকটাই মনে যেন অতিরিক্ত বলে ফেলছে কিনা। না, এটা তো ভাই আমরা দেখেছি, এটা প্রুভেন। এটা তো আপনি প্রুভেন, তো আমরা বলি বা আপনি বলেন, আপনি ফেস দ্য পিপলের সাথে আছেন বাইরের, কিন্তু এগুলো বললে অনেকটা গল্প মনে হয় আমার কাছে। এত কিছু করেছি একটা জীবনে, ছোট্ট জীবনে এত কিছু করেছি যে লজ্জাও লাগে বলতে, যে আসলে কি এগুলো চাপা হয়ে যাচ্ছে কিনা, বেশি বলে ফেলছি কিনা, এমন একটা ভয় মনে মনে কাজ করে। কারণ আমি করতেই ভালোবাসি, বলতে বেশি ভালোবাসি না। ভাইয়া, ফেস দ্য পিপল মানে কি আসলে? আমরা যে ফেস দ্য পিপল করতেছে, এটা সংক্ষেপ মানে এটা তো আমরা জানি, কিন্তু আপনার মুখ থেকে শুনতে চাই। যে কোনো ধরনের নাম, হ্যাঁ, এটা অনুভব থেকে আসে। বা আপনি আপনাকে যখন যে আপনার কি ভালো লাগে এই কথাটা জিজ্ঞাসা করলে কিন্তু আপনি সাথে সাথে কেউ বলা লাগে না যে আমার আপের ভালো লাগে না। দেখবেন যে সে একটু চিন্তায় পড়ে যায়, যদি অনেস্ট কোনো একজন মানুষ হতো। আমিও মানে নামটা দেওয়ার আগে বহু চিন্তা করেছি। সার্কামস্টেন্সিয়াল যে একটা টাইম এবং এনভায়রনমেন্ট সব কিছু মিলিয়ে আমার অনুভবের জায়গা থেকে নামটা এসছে, যে কোন নামটা দিলে পরে ওই সময়টার সাথে নামের সাথে যাবে। সেটা হলো তখন আমার মনে আসলো যে না, নামটা হওয়া উচিত। জনগণ এখন কি চায়? জনগণ চায় তাদের মুখোমুখি হোক যারা দায়িত্বশীলরা আছে, সমাজের রাজনীতিবিদরা আছে, যারা রাষ্ট্র পরিচালনা করে, যারা জনগণের অর্থে পরিচালিত হয়, তারা জনগণের মুখোমুখি হওয়াটাই সময়। জনগণের মুখোমুখি, সেই জনগণের মুখোমুখি করতাম আমি।
যারা দায়িত্বশীল রয়েছে। দায়িত্বশীল লোকজন এসে ফেস দ্য পিপল। ইউ আর রেসপন্সিবল বিকজ ইউ আর like serving yourself or you are living by the people, the given the money from the people, so you are the responsible, you are liable, you know. So আপনাকে ওই জনগণের কাছে, আপনি জনগণের টাকা দিয়ে চলছেন, পয়সা দিয়ে চলছেন, বাট ইউ আর নট অ্যাকাউন্টেবল, ইউ আর নট লাইক ফেসিং দ্য পিপল। সো আমার কাছে যেটা মনে হয়েছে, না, ইউ হ্যাভ টু ফেস দ্য পিপল বিকজ you run your life, you run your family by the money of the people. So এই একটা কনসেপ্টের থেকেই কিন্তু নামটা এসছে। এবং তৎকালীন মনে হয়েছে যে জনগণের সামনে তো এরকম অবস্থা তো আমাদের দেশে ছিল না, ওই গণতান্ত্রিক অবস্থা তো ছিল না, তবুও নামটা থেকেও যদি কিছুটা একটা হয় আর কি। নামই কিন্তু ইম্পর্টেন্ট একটা নাম জিনিস, অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। নাম দেখে তো মানুষ, আমি যখন ইনভাইট করতাম, অন্ততপক্ষে নাম থেকেই একটা ধারণা নিয়ে নিত যারা আসতো যে কোথায় যাচ্ছি, সেখানে কি ধরনের এনভায়রনমেন্ট হতে পারে। ডেফিনেটলি এটা আমি লাল গোলাপ যদি নাম দিতাম, তাহলে মানুষ মনে করতো যে এখানে এসে ভালোবাসার কথা হবে, হয়তো প্রেমের কথা হবে। আর ফেস দ্য পিপল, জনগণকে মুখোমুখি করার এই নামের দাওয়াত পেলে ডেফিনেটলি এখানে ভালোবাসার কথা হবে না, এখানে ডেফিনেটলি স্ট্রেট কাট কিছু কথাবার্তা হবে, ডিবেট হবে, বিতর্ক হবে, একটা ধারণার নাম থেকে জন্ম নেয়, যে কারণেই নামটা দিয়েছি। ফেস দ্য পিপল মানে হচ্ছে জনগণকে মুখোমুখি, জনগণ মানে জবাবদিহিতা, হ্যাঁ, মুখোমুখি জনগণকে ফেস করা, জনগণের সামনে দাঁড়ানো, জনগণের প্রশ্নের সামনে দাঁড়ানো, জনগণের যে কোনো ধরনের জিজ্ঞাসার উত্তর দেওয়া। এই যে জনগণের কাছে জবাবদিহিতা, মূলত এটা হলো একদম পারফেক্ট একটা উত্তর, জনগণের কাছে জবাবদিহিতা। অর্থ হচ্ছে সাইফুর সাগর মানেই ফেস দ্য পিপল মানেই জনগণ, তথা আপনি মানেই জনগণ, আমি মানেই জনগণ। দ্যাটস দ্য একদম এক্সাক্ট আনসার হলো এটাই। আই ওয়াজ দ্য রিপ্রেজেন্টেটিভ অফ দ্য পিপল, আর যাদেরকে আনতাম দে আর দ্য গেস্ট। ঠিক আছে, তো সুতরাং ওই জায়গা থেকে আমি কতটুকু দায়িত্ব পালন করতে পেরেছি, কারণ আমার অনেক কৌশলী হতে হয়েছে আমাকে জীবনে। কারণ আমি যখন কোনো একটা প্রশ্ন করতাম, এই প্রশ্নটা যদি যেত আওয়ামী লীগের পক্ষে প্রশ্নটা, কারণ আমি একটা জিনিস করতাম, এই জায়গাতে আমি খুব বেশি ছিলাম, একটা নৈতিকতার জায়গাতে আমি খুব অটুট ছিলাম, যে আমি কোনো দল পছন্দ করি আর না করি, আমি যখন কাউকে প্রশ্ন করব, ওইখানে আমি আমার অপছন্দের জায়গাতেও যদি যেতে হয়, সেখানে আমি আমাকে বসাবো। তো যেখানে আমি ধরেন কথার কথা আজকে 3 পার্টি থেকে 3 জনকে ডাকলাম, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি। এখানে মিসিং আছে বড় দলের মধ্যে কে, ধরেন জামাত ইসলাম, অথবা জামাত ইসলাম বাদ দিন, 3 জন আসার কথা ছিল, বিএনপি আসলো, আওয়ামী লীগ আসলো, জাতীয় পার্টি আসে নাই। তখন আমি আমার নিজেকে জাতীয় পার্টির জায়গাতে বসাই দিতাম, যে জাতীয় পার্টি থাকলে কি প্রশ্নটা করতো, আমি ওইখানে বসিয়ে ওই জাতীয় পার্টির হয়ে কথাগুলিকে আমি বলার চেষ্টা করতাম, এবং আমার জনগণের পক্ষ থেকে আমি প্রশ্নগুলো করতাম। আমি যখন বিএনপিকে প্রশ্ন করতাম, তখন আমি আওয়ামী লীগের মধ্যে বসাতাম নিজেকে, যে আওয়ামী লীগ আসলে বিএনপিকে কি ধরনের প্রশ্ন করবে, আমি সেখানে বসতাম। আবার আওয়ামী লীগকে যখন প্রশ্ন করতাম, তখন আমি বিএনপির মধ্যে বসাতাম। প্রবলেম হলো, যখন আমি যাকে প্রশ্নটা করি, আমি অপোজিট সাইড থেকে প্রশ্ন করি, এবং আমি প্রতিপক্ষ হয়ে প্রশ্ন করি, এবং যাকে প্রশ্ন করি তার যারা ফলোয়ার্সরা আছে, তারা মনে করে যে আমি তার শত্রু। তারা কি করতো, তারা মনে করতো, আমি যখন বিএনপির কাউকে প্রশ্ন করতাম, তখন আওয়ামী লীগের লোকজন বা বিএনপির লোকজন মনে করতে, দেখছে সাগর হলো আওয়ামী লীগের দালাল, কারণ সে তার ওই অংশটুকু দেখে আমাকে জাজ করে ফেলতেছে। আর আবার কারণ সে পুরো অনুষ্ঠানটা দেখছে না। পুরো অনুষ্ঠান যদি কেউ দেখে, আমাদের অনুষ্ঠান দেখতে হবে পুরোটা। আমাদের অনুষ্ঠান পার্ট দেখে কখনোই আমাদের ফেস দ্য পিপলকে যেমন জাজ করা যাবে না, আমাকেও জাজ করা যাবে না, কারণ আমরা রিয়েল জার্নালিজম করার চেষ্টা করেছি আমি, এবং আমি আমার অনুভবের জায়গা থেকে করার চেষ্টা করেছি। আমি কখনোই ওই প্রিটেন্ডিং টু বি সামথিং হুইচ ইজ I'm not. You are very empathetic, right? So আমি ওই জায়গাতে কখনোই করি না। আমি সবসময় আমার
রিয়াল সেন্স, একটা সেন্স থেকেই কথা বলবার চেষ্টা করেছি, আমার মনে যেটা এসছে সেটা নিয়ে কথা বলবার চেষ্টা করেছি। এর কারণে কিন্তু অনেকেরই আমি শত্রু হয়েছি। হ্যাঁ, অনেকে আমাকে অপছন্দ করতো যে না সে অমুকের দালালি করে তমুকের দালালি, এই ধরনের কথা সবসময় বলতো। আচ্ছা, আমরা টক শোতে তো দেখেছি অনেকবারই যে একটা প্রশ্ন আর কি, দুপক্ষ যখন একদম টান টান উত্তেজিত হয়ে যায় তখন যে আপনি দুপক্ষকেই কন্ট্রোল করে থামিয়ে দেন, এই বিষয়টা কিভাবে আপনি ম্যানেজ করেন? মানে এটা তো খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু এবং খুব ভায়োলেন্টও হয়ে যায় তারা একদম। Violent আমরা মানে কি? দেখেছি টক শো গুলোতে খুব ভয়ঙ্কর পরিস্থিতি, মনে হয় যে সামনে থাকলে হাতাহাতি হয়ে যাবে এরকম একটা বিষয়, কিন্তু আপনি সুন্দর করে ম্যানেজ করছেন, থামিয়ে দিচ্ছেন। শত শত, আমাদের তো মনে হয়, আমি যদি ভুল না করি, কত 5-6 হাজার পর্ব হয়েছে না? হ্যাঁ, হয়ে গেছে। 5-6 হাজার পর্ব হয়ে গেছে কিন্তু। কারণ যদি 5 বছর, 5 বছর 365, কখনো কখনো ডেইলি 2-3টে পর্যন্ত করেছি লাইভ টক শো, এমন যে রেকর্ডিং লাইভ। সুতরাং মানে এতগুলি অনুষ্ঠান করেছি, তার মধ্যে এত ঘটনা হয়েছে, জীবনে এত এত ঘটনা হয়েছে যেগুলি কি বলবো। আমার অনুষ্ঠান পরে আমি নিজে দেখলে বিব্রত হতাম যে কি হলো এটা। এরপর কত ম্যানেজ করার চেষ্টা করেছি, এর মধ্যে দুই একটা ছাড়া সবগুলোকে আমি কিন্তু হ্যান্ডেল করবার, হ্যাঁ, সেটাই বলছি, মানে এটা দুই কিভাবে। একটা ছাড়া, এক্সেপশনাল দুই একটা নিয়ে এখনো পর্যন্ত আমি বিব্রত বোধ করি। এখনো এগুলি মাঝে মধ্যে এত ভাইরাল হয়, আমাদের দেশে তো আসলে নেগেটিভিটি খুব বেশি প্রচার হয়, ওই ধাক্কা এখনো পর্যন্ত মাঝে মধ্যে কয়েক বছর পরেও মাঝে মধ্যে দেখি। হ্যাঁ, একে অপরকে গালাগালি করতে। আমি একটা জিনিস আপনারা হয়তো অনেকে জানেন না, একটা জিনিস আমি কখনো করতাম না, এটা হলো আমি কাউকে জোর করে আমার মানে অপছন্দের কারণে আমি কাউকে কথা বলতে না দেওয়া, যে না আপনি কথা বলতে পারেন না, না সেই এইটুকু আমি করতাম না কখনো। হ্যাঁ, আনলেস আনটিল যে এটা ইনটলারেবল সিচুয়েশনে চলে যায় ফর বোথ পার্টি, ইজ নট মাই চয়েস, এটা দেখা যাচ্ছে ফর দ্য সেক অফ দ্য ভিউয়ার্স, আমাদের যে আছে জেনারেশনস আছে, তারা যদি আবার মিসগাইডেড হয়, ধরেন ল্যাঙ্গুয়েজের জন্য, স্ল্যাংসের জন্য, এরপরে আপনার বাজে কোনো মন্তব্য করলো, এগুলো যদি আমার জেনারেশনের জন্য ক্ষতিকর হয়, দেন হয়তো দুই একটা কেস আমার এরকম হয়েছে যে আমি ওটা মিউট করে দিয়েছি। কিন্তু মিউট মানে আমার অপছন্দ হয়েছে তাকে, এই কারণে আমি মিউট করে দিলাম ইচ্ছাকৃতভাবে। আপনি তো জনগণ, রাইট? তো জনগণের সুবিধার্থে আপনি মিউট করেন। এটা আমি কখনো না মিউট করিনি ওরকম ভাবে। দুই একটা স্ল্যাংস যখন দেখেছি কেউ ইউজ করেছে যেটা ইনটলারেবল পর্যায়ে চলে গেছে, তখন আমি এরকম দুই একটা আমি ইফ আই রিকল, আমার কাছে মনে হয় দুই একটা বেশি হবে না। আর তাছাড়া দেখা যাচ্ছে যে আমি হোস্ট, আমার হাতে শক্তি আছে, আমি কাউকে মিউট করে দিব অথবা কাউকে কিক আউট করে দিব, ওইটা আমি করতাম না। এটাও করেছি 1-2টা মনে হয় জীবনে। তো ওই 5-6 হাজার পর্বের মধ্যে 1-2টা আসলে দোজ আর কমপ্লিটলি এক্সেপশনাল, নাথিং এলস। ফেস দ্য পিপল নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আসলাম তো 9 বছর পর, 9 বছর পর দেশে আসছে। বাংলাদেশে আমাদের একটা স্টুডিও করেছি এখানে। এখন দেখা যাচ্ছে যে গত অনেক মাস ধরে, 3-4 মাস ধরে আমি নিজেও ইরেগুলার হয়ে গেছি আমার টক শোর মধ্যে, মানে ফেজেবুল সাগর করতে গিয়ে ইরেগুলার হয়েছে। কিন্তু আমাদের অন্যান্য কার্যক্রম চলমান আছে, আমাদের পত্রিকা, আমাদের মাল্টিমিডিয়া, আমাদের নিউজ, হ্যাঁ, সব কিছুই চলমান রয়েছে। বড় ধরনের পরিকল্পনা নিয়ে এসেছে, অন্ততপক্ষে বাংলাদেশের মিডিয়া যেন স্বাধীনভাবে চর্চা করতে পারে, স্বাধীনতা চর্চা করতে পারে, যাতে বাংলাদেশের মিডিয়ার ফ্যাসিস্টের মুখপাত্র না হয়। কারণ আপনার মনে আছে শেখ হাসিনার ধ্বংসের একমাত্র কারণ ছিল কিন্তু মিডিয়া। সে মিডিয়াকে কখনো সমালোচনা করতে দেয়নি, সে মিডিয়াকে তার নিজের প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। সে মিডিয়াকে ব্যবহার করেছে মিডিয়া হিসেবে না, মিডিয়া হিসেবে ব্যবহার করেছে তার মিডিয়া হিসেবে, যে তার কথাগুলি মিডিয়া হয়ে মানুষের কাছে সে যা বলে তাই যাবে, এর বাইরে আর কিচ্ছু যাবে না। ওই বিষয়গুলি শেখ হাসিনা ধ্বংসের সবচেয়ে বড় কারণ হয়েছিল। শেখ হাসিনা নিজেও জানতে পারেনি যে কোথায় চলে গেছে, কারণ মিডিয়া তার পক্ষে কথা বলতো, মিডিয়া তো তাকে সঠিক খবর দিত না। এই কারণে সে এমন এক পর্যায়ে চলে গেছে, সে নিজেও জানতো না যে কতটা গভীরে তলিয়ে গেছে সে, এমন তলিয়েছে, এমন তলানিতে গেছে সে,
সে কিন্তু আর উঠতে পারেনি, সব ধ্বংস হয়ে গেছে। তো সুতরাং এই অবস্থাতে না যাক আমাদের সামনের সময়টা বাংলাদেশের, এখানে আমি ফেস দ্য পিপল নিয়ে ভূমিকা রাখতে চাই। এর জন্য মানে শুধুমাত্র প্রয়োজন আমাদের জনগণ, যারা যে জনগণের জন্য কাজ করছি আমরা, সেই জনগণ যদি মনে করে না ফেস দ্য পিপল কাজ করুক, আমরা তার সাথে আছি, ফেস দ্য পিপল সাথে আছি, তাহলে আমরা ইনশাল্লাহ অনেক বিশাল পরিবর্তন আনতে পারবো। এক্ষেত্রে আমি এখন পর্যন্ত মনে করি অনেক দূর এগিয়ে গেছি আমরা, সামনে আর কিছু দূর গেলেই এরপর তো আছে আমাদের বড় পরিসর, মানে নিজেদেরকে বড় পরিসরে নেবার জন্য যে প্রচেষ্টা স্বাভাবিক ন্যাচারালি থাকবেই। আজকে এইটুকু পরিসরে করছি, সামনের দিকে হয়তো টেলিভিশন নিয়ে আরো বড় কিছু করবার চিন্তা ভাবনা থাকতে পারে, সেটা আমারও আছে। আর আরো বড় কোনো কিছু করতে পারলে আরো ভালো লাগতো, সেই প্রচেষ্টা তো থাকবেই। কিন্তু এতটুকুতে আমার কাছে মনে হয় সারা বাংলাদেশের কোনো ডিপার্টমেন্ট বা কোনো স্তরের মানুষ বাদ নাই যেখান পর্যন্ত আমরা পৌঁছেনি। আছে না যে আমাদের পরিসর অনলাইন বেস আছে, সুতরাং আমরা দেখেছিলাম যে একটা গ্রামের চায়ের স্টলে আপনার স্টক শো দেখছে, অনেক আছে। তো আমরা ওই পর্যন্ত পৌঁছাতে পেরেছি। নিজেদের বিষয়গুলিকে প্রচার করতে পছন্দ করি না আমি অনেকটাই। আমার কত ধরনের ঘটনা আছে, এগুলিকে যদি প্রচার করতে যেতাম তো এগুলি অনেক প্রচারিত হতো, কিন্তু আমার কাছে মনে হয় যে না, নিজেদের প্রচার কেন করব, মানুষ করুক, আমি আমার প্রচার করব না, মানুষ আমার প্রচার করুক, ওটাতেই আমার আসল প্রচার। আচ্ছা ভাইয়া, শুনলাম এখন একটু মিডিয়া পার্সোনালিটির বাইরে যেহেতু একটা ছোট করে কোশ্চেন করি, আপনি যদি সম্পাদক না হতেন বা সাংবাদিকতায় না আসতেন, আপনি কি হতেন জীবনে? সাংবাদিকতা যদি না করতাম তাহলে আমি একজন মেধাবী মানুষ ছিলাম। আচ্ছা, মেধাবী মানুষ ছিলাম আমি। স্কুলে পড়াকালীন আমি লেখালেখি করেছি এবং উপন্যাস লিখেছি, আমার বন্ধু বান্ধবরা সবাই জানে। তৎকালীন সময়ে উপন্যাস লিখেছি, কিন্তু ন্যাচারালি আমার ভিতরে এটা এসছে, এমন না যে আমি প্রিটেন্ড করেছি যে না ট্রাই করি, আমার ভিতর থেকে এমনিতেই জাগ্রত হয়েছে। ওই এতগুলি পাতা লিখেছি ওই সময়, এতগুলি পাতা লিখেছি যে এখন অবাক হই যে আমি তৎকালীন সময় এতগুলি পাতা লিখে, তার মানে আমার মধ্যে ওই মেধাটা ছিল। মানে আপনি লেখক হতেন, রাইট? হয়তো এরকম কিছু একটা হতাম, অথবা আমি ভালো গান করতে পারি। হ্যাঁ, ঠিকই বলতে যাচ্ছিলাম, আপনি তো খুব বেশ ভালো সঙ্গীত চর্চা করতেন। আমি গান করি। আমি কোনটা করিনি জীবনে, শুধু একটাই বাকি আছে, এটা হলো প্লেন চালানো। ওটাও ইনশাল্লাহ খুব সহসায় আমি ট্রেন পর্যন্ত চালাইছি। আরে আপনি পাইলট হতে যাচ্ছেন? না, মানে আমি যখন কোনো কিছু মনে হয়েছে যেটা আমি করব, এটা প্রফেশন হিসেবে নেওয়ার চেয়েও বড় কথা হলো আমি এটা কিছু সময়ের জন্য এনজয় করেছি, ধরেছি, ছুঁয়েছি, এরকম একটা ইয়ে আছে। আমি পৃথিবী ঘুরেছি, প্রায় 28টা কান্ট্রি আমি ঘুরেছি, বহুবার গেছি, বহু দেশে বহুবার গেছি। আমি মোটামুটি। সেখান থেকে আপনার পছন্দের দেশ কোনটি এতগুলা দেশ ট্রাভেলের মধ্যে? ডেফিনেটলি ইটালি আমার কাছে অনেক ভালো লাগার একটা জায়গা ছিল, কারণ ওখানে অনেক হিস্টোরিক্যাল বিষয় ছিল যেগুলি একটা ভালো লাগার অতিরিক্ত কারণ ছিল। আর ভালো লাগা ডিপেন্ড করতেছে এখন কোন টাইপের ভালো লাগা। যেমন আমি যদি বলি যে সিঙ্গাপুর আর সুইজারল্যান্ড, দুটাকে আমি দুই রকম ভালো লাগার কথা বলি, দুটাতেই গেছি। সিঙ্গাপুরকে আমার কাছে মনে হয়েছে অনেক চমৎকার একটা দেশ, নিট অ্যান্ড ক্লিন এবং পুরোপুরি একদম পরিচ্ছন্ন একটা দেশ, তবে সব কিছু হলো ইট পাথরের দেশ। মানে এটা হলো পুরোপুরি ইট পাথরের, এখানে ন্যাচারাল যে সিনটুকু আছে বা ইয়েটুকু আছে, এটা মনে হচ্ছে মানে তৈরি করা, ম্যানমেড মনে হয়েছে। আবার আপনি সুইজারল্যান্ডে যান, ওখানে ইট পাথরের তেমন কিছু দেখবেন না, সব সবুজ আর সবুজ। তখন মনে হচ্ছে যে ইট পাথরগুলি মানুষ বসিয়ে দিয়েছে, আর আসলে এটা সবুজের দেশ। ডিপেন্ড করতেছে আপনি কোনটা ভালো লাগে, আপনি কোনটাকে পছন্দ করেন। কেউ কেউ আছে ন্যাচারালকে পছন্দ করে, আবার কেউ কেউ আছে ইট পাথরকে পছন্দ করে। আমার দুটোই ভালো লেগেছে, দুই ধরনের ভিউতে আমার ভালো লাগা। আর ইটালি যেহেতু আমার জীবনের প্রথম দিকের, মানে আমার কর্মজীবনের বিশাল একটা সময়, মানে মোটামুটি একটা কয়েক বছর আমি সেখানে কাটিয়েছি, এবং ওখানে একটা আলাদা ভালোবাসা আছে আমার, দুর্বলতা আছে। এটার সৌন্দর্যতার দিক দিয়ে যদি বলেন তাহলে অন্য অনেক দেশ আছে। যেহেতু দেশের বাহিরে এত কাল থেকেছেন, এতগুলো বছর থেকেছেন, সব কাজই তো মোটামুটি করা হয়েছে, রান্না কখনো করেছেন? রান্না আমি আমার জীবনে
এখানেও আমি অনেক সৌভাগ্যবান। আমি যখন যেখানে ছিলাম আমার পরিচিত কেউ না কেউ আমার সাথে, আমি তাকে রেখেছি, হ্যাঁ, মানে আমার সাথে রাখতে পেরেছি। আমি যখন দেশে বাইরে ছিলাম তখন তো আমি আনম্যারিড ছিলাম, তো আমার অঞ্চলের বা আমার আত্মীয় স্বজনের মতো কেউ না কেউ আমার পাশে থাকতো সবসময়, তার রান্না করা খাবারই খেতাম। কিন্তু একটা সময় গেছে একদম যখন শুরুর দিকে আমি ইয়েতে, তখন আমার মনে আছে যে কিছু সময়ের জন্য আমরা মেসের মতো ছিলাম কয়েকজন মিলে, ওইখানে ইয়ে হতো আর কি, এক একদিন এক একজন রান্না করতে হতো। তখন আমার যখন রান্নার দিন হতো তখন আগে ভাগে সবাই ঠিক করে রাখতো যে বাইরে খাবে সবাই, কারণ ওই দিন আমার রান্না খাওয়ার মতো পরিবেশ হতো না। কারণ হলো আমি রান্না একটাই করতাম, এটা হলো মাংসকে সব মশলা টশলা দিয়ে গরুর মাংসকে ইয়ে করে ব্যাস বসাই দিতাম, এ হলো আমার মেরিনেট করতাম না, জাস্ট মাখায় সব মাখায় টাখায় বসাই দিতাম, এটা হয়ে যেত। ভাবি কখনো খেয়েছে এরকম রান্না? না না, ও তো জানলেও কঠিন অবস্থা। তো আমি ওই সময় আনম্যারিড যখন ছিলাম, এরপর থেকে তো আর মানে কখনো শখ করে আপনি ভাবিকে রান্না করে খাওয়ান নাই? না, জীবনেও না। আমি কিছু না, বাট চমৎকার, এটা তো একটা শিল্প, একটা বিশাল শিল্প, কিন্তু আমার আসলে ওই জায়গাতে যাওয়ার মানে চান্স খুব কম হয়েছে কিচেনে। মানে আমার ওয়াইফ ভালো রান্না করে, এখন খাই। আচ্ছা, তার সহযোগিতা আছে, তার মানে এখনো আমি অনেকটা আগের মতোই লাইফস্টাইল আমার, বিকজ আমার ওয়াইফ আমাকে সেই সুযোগ দিয়েছে। খুবই হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং এবং আপনাকে বলছে, রাইট। তার মানে ব্যক্তি জীবনে আপনি অনেক সুখী একজন পার্সন বলা যায়। সেখানে ডিপেন্ড করে যে কি কারণ, কোন না সাংসারিক জীবন আপনার কথা তো বললাম, সুখী মানে তো আপনি অফকোর্স সুখী, আমি ওইদিকে ডেফিনেটলি সুখী আছি। এখন আমার তো অনেকগুলি উইংস, আমার মানে লাইফের অনেকগুলি উইংস থাকলে হয় কি, যখন আপনি অনেক মানে বিষয় নিয়ে কাজ করবেন, তখন একটা যদি কোনো কারণে সমস্যা হয়, অন্য ভালো লাগার জায়গাটাতে হিট করে, তখন দেখা যাচ্ছে যে এটার কারণে অন্য ভালো লাগাটাও ম্লান হয়ে যায়। তো এই ধরনের কিছু তো আছে, আদারওয়াইজ ফ্যামিলিগতভাবে আই এম ভেরি মাচ হ্যাপি। আচ্ছা ভাই, আর একটা বিষয় জানার ছিল, ভবিষ্যতে আপনি রাজনীতিতে আসবেন কিনা? রাজনীতি তো আমরা আসলে ধরতে গেলে সবাই করি, মানে রাজনীতি যেটাকে বলে, আমি যেহেতু এই রাজ্য বা এই দেশে আছি, হোয়াট এভার, এই দেশের একটা নীতিকে ফলো করতেই হচ্ছে আমাকে যে সরকার, সুতরাং আমি কোনো না কোনোভাবে প্রত্যেকটা নাগরিক রাজনীতির অংশ। কিন্তু রাজনীতিকে একদম মানে জীবনের একটা অংশ হিসেবে নেওয়া, অথবা প্রফেশনালি যেটা বাংলাদেশে করে সো কল্ড পলিটিশিয়ানরা যেভাবে, এভাবে করার আপাতত আমার কোনো ইচ্ছে নেই, আপাতত কোনো ইচ্ছে নেই। ভবিষ্যতে এটা আল্লাহ জানেন, এবং জনগণের যদি এমন পর্যায়ে মনে করে জনগণ যে না, সাইফুল সাগরের মতো একজন মানুষ আমাদের প্রতিনিধিত্ব করতে আসুক, আমাদের জন্য সে রাজনীতি করতে আসুক, মানুষ আমাকে যদি নিয়ে যায়, দেন আমি হয়তো কখন রাজনীতি করতে পারি। কিন্তু আমি গিয়ে মানুষের মানে যোগাবো, আসেন আমার পিছিয়ে চলেন, আমার জন্য আমাকে ভোট দেন, আমি আপনাদের এমপি হতে, ওটার দরকার নেই। যেহেতু আপনি পিপল, মানে ফেস দ্য পিপল, তো পিপল যেটা চাইবে সেটাই আপনি করবেন। ডেফিনেটলি, হ্যাঁ। কারণ হলো আরেকটা কথা বলে রাখি, আসলে আমি এই সরকার 24-এর সরকার পরিবর্তনের আন্দোলনের পর 24-এর পার্টটুকু তার বলাই হলো না, 24-এ কি করেছে সেটা নিয়ে আরেকদিন বলবো, কিন্তু শুধুমাত্র আজকে ফেস দ্য পিপল কিভাবে শুরু হয়েছে এবং সে নিয়েই আজকে শেষ করতে চাই। মাঝে মাঝে আপনাকে দেখা যায় যে আপনি ঘাস কাটা নিয়ে ভিডিও করেন, ঘাস কাটা কি আপনার খুব পছন্দের একটি কাজ? না, মাঝে মধ্যে দেখা যায়, যেভাবে বলেছেন মনে হচ্ছে প্রতিদিন আমি ভিডিও করি। প্রতিদিন না, মাঝে মধ্যে আমি দেখি। টোটাল 2 দিন করেছি, কিন্তু এটা এত ভাইরাল হয়েছে বা আমাদেরকে টোটাল 2 দিন। মানে কারণ আমার করেছে। কানাডার যে আমাদের বাড়ি, ওই বাড়িটার সামনে পেছনে মানে চমৎকার আপনার গ্রাউন্ড, তো সেখানে ঘাসগুলো তো আসলে বাংলাদেশের ঘাসের মতো না, সেখানকার ঘাসও ক্যানাডিয়ান টাইপের ঘাস, খুব চমৎকার দেখতে, সুন্দর, সবুজ, পিওর সবুজ। তো যে মেশিনটা ওটা এত চমৎকার, ওই মেশিন দিয়ে আপনি ঘাস কাটলে আসলে আপনার ভালো লাগবে। এটা ঘাস কাটার এমন না যে বাংলাদেশের মতো কাঁচি দিয়ে এভাবে করে করে, দেখেছি তো আমরা, এটা খুবই এটা মানে একদম সেলফ ড্রাইভ একটা মতো প্রোপেলড মেশিন, সুতরাং আপনি খালি ধরে রাখবেন, এটা যাবে, মজাই লাগে। আমি এই কারণে ভিডিওটা করেছি যে একটা চমৎকার জিনিস আমাদের বাংলাদেশে এটা অ্যাভেলেবেল, দেখার মতো না, সেটা আমি করেছি যে দেখুক মানুষ কিভাবে ঘাস কাটে। আর আমি ঘাস কাটি,
এটা হ্যাঁ, আরেকটা এই জিনিস বিষয়টা যে খুব শুধুমাত্র যে টকশো করি তা না, আমি ঘাসও কাটি। আপনি ঘাসও মানুষ কাটেন। তো বলে যে ভাই এগুলো না করে গিয়ে ঘাস কাটেন, তো আমি দুটাই করি। এই কারণে তো যাক, আমরা জনগণের দোয়া চাই। এটি একটি আনুষ্ঠানিক কথাবার্তা হতে পারে, বা সর্বোপরি আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হলো আমার দেশের গণতন্ত্র ফিরে আসুক, আমার দেশের মানুষ ভালো থাকুক, আমার দেশের মানুষের বিপদ আপদে যেন ফেস দ্য পিপল সবসময় দাঁড়াতে পারে, কথা বলতে পারে। আজ পর্যন্ত, আজকে কয় তারিখ? আজকে 24 তারিখ। 24 সেপ্টেম্বর 24 সেপ্টেম্বর 2025। 2025। আজ পর্যন্ত আমি একটা কথাই বলে রাখি, আজকে একদম অন রেকর্ডে, আজ পর্যন্ত আপনাদের পক্ষে, গণতন্ত্রের পক্ষে, ন্যায় নীতির পক্ষে আমার জীবনের সর্বোচ্চ চেষ্টা দিয়ে, সর্বোচ্চ ঝুঁকি নিয়ে, সর্বোচ্চ কৌশলের আশ্রয় নিয়ে সবসময় দেশ এবং আপনাদের পাশে ছিলাম আমি ব্যক্তিগতভাবে। এবং আমার ফেস দ্য পিপলের আরেকটা কথা পরে বলছি, মনে করে দেবেন যদি ভুলে যাই। কাল, আগামীকাল মানে হলো আজকে 24 না, 25 সেপ্টেম্বর আমি হয়তো মরেও যেতে পারি, সেটাকে পাশে রাখলাম। যদি জীবিত থাকি আর আমাকে নিয়ে যদি কোনো কোনো খারাপ কিছু শোনেন বা জান বা দেখেন, ভাববেন যে আমাকে কেউ না কেউ বা কোনো না কোনোভাবে আমি ষড়যন্ত্রের শিকার হয়েছি। কারণ আমি আজ পর্যন্ত নিজের মতো করে চলেছি। এখন আমি বাংলাদেশে এসেছি, বাংলাদেশে আমাকে নিয়ে, আমাদের ফেস দ্য পিপল নিয়ে, বাংলাদেশে বলুন, আমাদের আমাদের অনলাইনে আমাদের প্রচুর শত্রু তৈরি হয়ে গেছে, যারা চায় আমরা কোনো না কোনোভাবে যেন কলাপস করি, আমরা যেন, আমি ব্যক্তিগতভাবে যেন কোনোভাবে উঠতে না পারি। এই ধরনের অনেক ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। তো সুতরাং কালকের কথা আর আমার পূর্বের সব যে ভালো বিষয়গুলি ছিল, এগুলি দিয়ে কখনো তুলনা করবেন না। কারণ স্থান, কাল, পাত্র, ভেদ, পরিবেশ অনেক কিছুকে পরিবর্তন করে ফেলে। আমি ফেরেশতা নই। আজ পর্যন্ত আমি ভালো ছিলাম, আছি। কাল কি হবে জানি না। এতটুকুর জন্য যদি মনে হয় আমাদের জন্য আপনাদের দোয়া করা প্রয়োজন, ততটুকুই আপনারা করবেন, এটাই আপনাদের কাছে কামনা। বলেছিলাম যে মনে করিয়ে দেওয়ার জন্য যে ফেস দ্য পিপল শুধু সাইফুর সাগর নয়, এখানে আমার সামনে 3টা ক্যামেরা লাগানো আছে, আর এই 3টা ক্যামেরার পেছনে 3জন মানুষ দাঁড়ানো আছে। তাদের এই ব্যাকআপ যদি না থাকতো, ফেস দ্য পিপল এখন পর্যন্ত এতটুকু পর্যন্ত এগিয়ে আসতো না। সামনের যে চ্যালেঞ্জিং সময়টা রয়েছে, এই চ্যালেঞ্জে আমি মনে করি যে আমি তো অনেকটাই রিটায়ারমেন্টের কাছাকাছি চলে আসছি। আমাদের এই আমার বিশাল যে দীর্ঘ সময়ের যুদ্ধের মতো যুদ্ধ করেছি, প্রতিদিন যুদ্ধ করেছি ধরতে গেলে। ঘুম, নিট, কি বলা যায়, এটা খাবার দাবার কখনো কোনো কিছু ঠিকভাবে করতে পারিনি। গত 6 বছর ফাইট করেছি। সেখান থেকে একটু নিজেকে এখন একটু স্লো করতে চাই, বাকিটুকু ছেড়ে দিতে চাই। আমাদের যারা টিম ওয়ার্ক করছে এখন, আমাদের প্রায় সারা বাংলাদেশ ব্যাপী সব কিছু মিলে শত শত মানুষ আমাদের ফেসবুকের সাথে যুক্ত হয়েছে। আমাদের অফিসে প্রায় অনেকেই কাজ করছে এই মুহূর্তে, একসাথে আমরা কাজ করছি। তারাই এখন সামনে নিয়ে এগিয়ে নিয়ে যাবে আমাদের ফেস দ্য পিপলকে। সুতরাং আপনাদের সমর্থন, দোয়া আর তাদের পরিশ্রম সবকিছু মিলিয়েই ফেস দ্য পিপল আরো অনেক দূর এগিয়ে যাবে, এটাই আমার আজকের প্রত্যাশা। ধন্যবাদ ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা শুনছিলাম আপনাদের সকলের প্রিয় প্ল্যাটফর্ম, গণতন্ত্রের প্ল্যাটফর্ম, জনগণের প্ল্যাটফর্ম ফেস দ্য পিপলের শুরুর গল্প এবং কতদূর পর্যন্ত আমাদের সম্পাদক এটাকে নিয়ে যাবে সেই পরিকল্পনা সংক্ষিপ্ত আকারে শুনেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোন একটি প্রোগ্রামে দেখা হবে। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।